ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছিলাম যে এই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনই এই সংকট সমাধানের সবচেয়ে সর্বোত্তম পন্থা। ভয়ঙ্কর বাংলাদেশ কিন্তু আগামী দিনে আমাদের সামনে অপেক্ষা করছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আছে, জনগণকে ক্ষমতায়ন করা। তো জনগণকে ক্ষমতায়ন করার বাংলাদেশের নানা উপাদানের মধ্যে একটা উপাদানকে আমরা যে স্বীকৃতি মনে করি, সেটা জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেওয়া। রেজাউল ইসলাম ভূঁইয়া কিন্তু কথা বলার সময় বলেছেন যে তিনি এখনো শিওর না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, সেটাও পেছাতে পারে। মানে সন্দেহের একটা জায়গা থেকে গেছে। কিন্তু এই সন্দেহটা কেন দানা বাঁধে? নির্বাচনের জন্যই তো আপনারা 15-16 বছর ধরে আন্দোলন করেছেন। সেখানে একটা ছাত্রদের একটা সংগঠন, একটা গ্রুপ, সাধারণ মানুষের অংশগ্রহণ, সবকিছু মিলে একটা চূড়ান্ত পরিণতি। তো নির্বাচনটা নিয়েই কেন যেন এই দোলাচল? আমরা কিন্তু আপনি দেখবেন বিএনপি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখনও কিন্তু আমরা নির্বাচনের কথা বলেছিলাম যে এই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনই এই সংকট সমাধানের সবচেয়ে সর্বোত্তম পন্থা। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে কথাটা আপনার উপস্থাপনে বলেছেন, আওয়ামী লীগের একটা ভীতি ছিল নির্বাচন যদি বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ হয় তাহলে ক্ষমতা হারাতে পারে। এই ভীতি কিন্তু আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্টে পরিণত করেছে। ঠিক একই পরিস্থিতির আমরা পদধ্বনি কিন্তু একটা শুনতে পাই। কারণ এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই উপদেষ্টা মণ্ডলী যারা আছে, এরা অনেকে কিন্তু অনেক ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কিছু কিছু উপদেষ্টার নাম আপনি যদি জিজ্ঞেস করেন, আমরা অনেকে বলতে পারবো না, 2-4-5 জনের নাম বলতে পারবো বাকি, কারণ তাদের কর্মক্ষেত্রটা খুব সংকুচিত, দৃশ্যমান না, যার কারণে অনেকে দীর্ঘদিন একটু ক্ষমতার থাকতে চায়। এই একটা সংকট আমার কাছে মনে হচ্ছে এক। আর অন্যদিকে তারা কোনো শক্তিকে মনে হয় একটু অগ্রাধিকার দিতে চায় বা সহযোগিতা করতে চায়। যেমন আপনি দেখেন যে এই নির্বাচন পিছাতে কারা চায়, মূলত দুটা শক্তি চায়। একটা হলো এনসিপি, যারা আসলে রাজনৈতিক দল কিনা আমি জানি না এখনো, কারণ তাদের নিবন্ধন নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের কোনো আগামী দিনে কি দর্শনের উপর তারা রাজনীতি করবে সেই ধরনের কোনো আলামত আমরা দেখতে পাই না। সুতরাং তাদের একটু সময় দরকার। এবং আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য যদি আপনি উনি বলছে ছাত্রদের একটি দল হবে, তাদের একটু সময় দেওয়া দরকার। জামাতে ইসলামী দীর্ঘদিন তাদের নিবন্ধন ছিল না, এই 5 তারিখের পর তারা নিবন্ধন ফিরিয়ে পেয়েছে। সুতরাং তারা হয়তো মনে করতে পারে তাদের একটু সময় দরকার। তো সামগ্রিকভাবে দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনার সময় ক্ষেপণ করা, এটা মনে কোনো বুদ্ধি। আমি আপনাকে একটা ডাটা দিই, আপনাকে দেখবেন। এখানে সেলিম ভাই আছে, ব্যবসায়ী লোক। আমরা যদি আমাদের বাংলাদেশে বাইরে থেকে যে আমরা রেমিটেন্স যে বৈদেশিক মধ্যে অর্জন করি, তার মধ্যে 100 টাকার মধ্যে কিন্তু 84 টাকা আমরা পাই গার্মেন্টসের, পোশাক শিল্প থেকে। আপনি আমরা যদি দেখেন এই কয় মাসে, আগস্ট 2024 থেকে এই মার্চ 2025 যদি আপনি দেখেন, আমাদের 59টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আপনার এপ্রিল 2026 পর্যন্ত 117টা গার্মেন্টস বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এটা কারণটা কি? একদিকে তারা ঋণ পাচ্ছে না, বিনিয়োগ নাই। অন্যদিকে তারা অর্ডার ফেল করছে, বায়াররা আস্থা পাচ্ছে না। দ্বিতীয়ত আপনি দেখেন যে ডেভেলপমেন্ট পার্টনাররা স্পষ্ট ভাষায় বলেছে যে এই গভর্নমেন্টের আমলে তারা কোনো বিনিয়োগ করবে। তো সেক্ষেত্রে গার্মেন্টসের ক্ষেত্রে একটা অশনি সংকেত করতে আমরা লক্ষ্য করি। আপনার দারিদ্র্যের হার যদি দেখেন, যে আমরা বাংলাদেশের দারিদ্র্যের হার মোটামুটি আমরা কমিয়ে নিয়ে এসেছিলাম। এই বর্তমানে দেখেন 2024-এর দারিদ্র্যের হার এখন হলো 20.5%। এই অবস্থা যদি চলতে থাকে বর্তমানে, তাইলে 2025-এর এটা 22.9 হবে এবং 26-এ হয়ে যাবে এটা প্রায় 25.6%। ভয়ানক অবস্থার দিকে। আপনি যদি দেখেন, আমাদের বিনিয়োগ দেখেন, যেটা আমাদের মূল বিষয়, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। 2023-24 সালে পর্যন্ত, জুলাই থেকে মার্চ পর্যন্ত আমাদের বিনিয়োগ ছিল $116.40 লাখ। 2024-25-এ এটা এসে দাঁড়িয়েছে $86.10 লাখ। এবং ধারণা করা হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 2025-26-এ এটা নেমে আসবে মাত্র $63 কোটি। অর্থাৎ একটা ভয়ঙ্কর বাংলাদেশ কিন্তু আগামী দিনে আমাদের সামনে অপেক্ষা করছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আছে, জনগণকে ক্ষমতায়ন করা। তো জনগণকে ক্ষমতায়ন করার বাংলাদেশের নানা উপাদানের মধ্যে একটা উপাদানকে আমরা যে স্বীকৃতি মনে করি, সেটা জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেওয়া।